আজকের এই সদনে বঙ্গভঙ্গের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারী। সেজন্য আমরা বলি भारत कोई भूमि का टुकड़ा नहीं, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। यहाँ के कंकर कंकर हमारे लिए शंकर है, यहाँ में हर बहता हर नदी हमारे लिए गंगा है। हम जीते हैं तो इसके लिए, हम मरते हैं तो इसके लिए, और मरने के बाद भी हमारे अस्थियों को कोई कान लगे सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय, भारत माता की जय। আমরা ভারত মায়ের পূজা করি, আমরা অখণ্ড ভারতের পূজা করি, কিন্তু যখন এই ধরনের বিভাজনের প্রশ্ন আসে তখন আমরা জানি যে কেন আসে। একদিকে উন্নয়ন, একদিকে বঞ্চনা, সেই বঞ্চনার মধ্যে থেকে এই ধরনের আর ভাগাভাগির বিষয় আসে। আচ্ছা, ভাগাভাগি শুধুমাত্র কি রাজ্যেরই ভাগাভাগি হয়, জেলার ভাগাভাগি হয় না? আপনারা ভাগাভাগি করেননি জেলা। 1947 সালে 14টা জেলা ছিল, এখন 23টা জেলা। 7টা জেলাকে আপনারা ভাগ করেছেন। কেন করেছেন? উন্নয়নের জন্য করেছেন, অগ্রগতির জন্য করেছেন, আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন। কেন্দ্র যখন দেশ স্বাধীন হয় সেই সময়তে 565টা প্রিন্সলি স্টেট ছিল। পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে 17টা প্রভিন্স ছিল। কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো 1947 সালে আমরা দেখলাম যে 11টা রাজ্য এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো। আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়ন বাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না। আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই। ঠিকই তো, কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না, সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল 1949 সালের 28 আগস্ট। যে চুক্তি হয় সেটা সেই সময়ের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এবং ভিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয়, আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং সি ক্যাটাগরি স্টেট হিসেবে হবে। কারণ সেই সময়তে ক্যাটাগরি ওয়াইজ স্টেটগুলোকে ভাগ করা হয়েছিল। এ ক্যাটাগরিতে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম প্রভৃতি 9টি স্টেট, এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান, পাঞ্জাব আর প্রভৃতি 9টি স্টেট, এবং সি ক্যাটাগরিতে কোচবিহার, মণিপুর, ওড়িশা এই ধরনের 10টি স্টেট ছিল, এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হলো? এইখানটাতে ষড়যন্ত্র। কারণ কোচবিহারে সেই সময়তে উপরাজ্যপাল নিয়োগ করা হয়েছিল, ক্যাপ্টেন নানজাপ্পকে দেওয়া হয়েছিল। তিনি 1 বছর ধরে কোচবিহারের আর উপরাজ্যপাল হিসেবে কাজ করেছিলেন। কিন্তু এই যে উত্তরবঙ্গকে বঞ্চনা, কোচবিহারকে বঞ্চনা, সেটা শুরু হলো সেখান থেকেই। আমার কাছে সংবিধান আছে, সংবিধানে পেপারে দেওয়া আছে যে সেই সময় 1949 সালের 26শে নভেম্বর সেখানটাতে আর গেজেট অফ ইন্ডিয়ার সাথে দেওয়া আছে যে সেই সময়তে যে ক্যাটাগরি ওয়াইজ স্টেটগুলো সেখানটা সংবিধানের কপি, এটা সেই সময় গেজেটে প্রকাশ হয়েছে। তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল যে সি ক্যাটাগরি স্টেট হবে, সেটাকে কি করে জেলায় পরিণত করা হলো? এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই ষড়যন্ত্র, সেই বঞ্চনা আজও চলে আসছে। সেজন্য আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, সেই রাজ্যের এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক, সেই রাজ্যের পুনরুদ্ধার হোক, এবং ভারত মায়ের মধ্যে থেকেই, ভারতবর্ষের মধ্যে থেকেই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক। কারণ কোচবিহার রাজ্যের একটা বড় ইতিহাস আছে, সেই ইতিহাস আপনাদের জানতে হবে। কোচবিহার রাজবংশ 450 বছর ধরে, সেই রাজবংশের বিভিন্ন রাজারা 50 জনেরও বেশি রাজা সেখানটা রাজত্ব করেছে। তার আগে কোচবিহারের আগে কামতাপুরে 800 বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে, কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে, এবং তারও আগে আর প্রাগজ্যোতিষপুর, বাংলার নাম কোথাও রামায়ণ মহাভারতে নেই, কিন্তু প্রাগজ্যোতিষপুরের কথা সেখানটা বলা আছে। এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা নরকাসুর, যিনি ইন্দ্রকে পর্যন্ত তার রাজসভা থেকে তাড়িয়ে দিচ্ছিলেন, রাজসভায় ক্ষমতাশালী ছিলেন, তার ছেলে ভগদত্ত তিনি মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এগুলো পৌরাণিক কাহিনীতে আছে। সেজন্য আমরা চাই যে কথা আপনারা বলছেন যে কোচবিহার, যিনি মাননীয় মন্ত্রী মহাশয় একটাকে বলেন যে রাজা ভাত খাওয়া কোথায় যাবে, এটাও আপনি শুনে রাখুন যে রাজা ভাত খাওয়া কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না। কারণ কোচবিহার মহারাজাদের ছোট শরীর, কোচবিহারের যে মহারাজ বিশ্বসিংহ, তার ভাই শিষ্যসিংহ, তার আমল ছিল বৈকুণ্ঠপুরের রাজত্ব, যেটা কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকা নিয়ে রয়েছে। আর সেই এলাকা ছিল রাজাভাতকা, সেটা সেই রাজাভাতকা কখনো পশ্চিমবঙ্গের অংশ ছিল না। এই হচ্ছে বিষয়। সেজন্য আমি এই সর্বের মধ্যে থেকে দাবি রাখি যে কোচবিহার রাজ্যের পুনর্গঠন, কোচবিহার রাজ্যের পুনরুদ্ধার, বাংলাকে ভাগ না করেও বাংলা বাংলার জায়গায় থাক, বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে কোচবিহার রাজ্য থাক, এবং সেই রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বাংলার থেকেও, এই সদন থেকেও আওয়াজ উঠার দাবি আমি জানাই। এবং আসেবার বাংলার বঞ্চনা, উত্তরবঙ্গের বঞ্চনা, উত্তরবঙ্গের জন্য আপনারা কি করেছেন? উত্তরবঙ্গের বঞ্চনা আজও রয়েছে। উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী
ব্রাহ্মণ সমাজ, উত্তরবঙ্গের আদিবাসী সমাজ, গোর্খা সমাজ, উত্তরবঙ্গের মেঘরা ভাই কোন বিল যা কিছু সমাজ আছে তাদের উন্নয়ন আপনারা কিছুই করেনি। রামকে অস্ত্র উত্তরবঙ্গে করেছে, সেখানে একটা বিনোদ ভ্রমণের জায়গা আপনারা করে নিয়েছেন। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছুই করেননি। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আছে, কেন্দ্রীয় সরকার সেখানে 150 কোটি টাকা দিয়ে সুপার স্পেশালিটি ব্লক করে দিয়েছে। 2 বছর হয়ে গেল, উদ্বোধন হয়ে গেছে, আজ পর্যন্ত 6টা ক্যাথ ল্যাব পড়ে আছে, একটা সার্জারি হয়নি, একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখান থেকে সরে যাচ্ছে। এই হচ্ছে আপনাদের বিষয়। আপনারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না, উত্তরবঙ্গকে আপনারা বঞ্চিত করে রাখতে চান। আর সেই বঞ্চনার জবাব নিশ্চিতভাবে উত্তরবঙ্গের মানুষ আপনাদের বারে বারে দিচ্ছে। সেই বঞ্চনা যতদিন না পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের এই উন্নয়ন হবে সেটা আপনাদের দেখতে হবে। আরো বিষয় বলি, আজকে আপনারা যা কিছু উন্নয়ন সেগুলো করেছেন এই দক্ষিণবঙ্গ কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক। আজকে আমাদের রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, সেই এইমসকে আপনারা কল্যাণী নিয়ে গেলেন। এটা উত্তরবঙ্গের বঞ্চনার জন্যই আপনারা করেছেন। আজকে কলকাতাতে IIM আছে, আজকে খড়গপুরে IIT আছে, দুর্গাপুরে NIT আছে। আজকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে, উত্তরবঙ্গের মালদায়, উত্তরবঙ্গের জলপাইগুড়ি কেন একটা এরকম কেন্দ্রীয় ইনস্টিটিউট নেই? আজকে বোলপুরে আপনাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, আমাদের উত্তরবঙ্গে কেন একটা বিশ্ববিদ্যালয় নেই? কারণ আপনারা চান না যে উত্তরবঙ্গের উন্নয়ন হোক, উত্তরবঙ্গকে আপনার চিরদিন বঞ্চিত করে রাখতে চান। আজকে উত্তরবঙ্গ থেকে কেন একজন মুখ্যমন্ত্রী এখানটা বাংলা হয়নি? স্বাধীনতার 77 বছর হয়ে গেল, কেন একজন মুখ্যমন্ত্রী ছেড়ে দিন? স্বরাষ্ট্রমন্ত্রী কেন হয়নি? একজন অর্থমন্ত্রী কেন হয়নি? একজন স্পিকার পর্যন্ত কেন হয়নি? কারণ আপনারা চান না উত্তরবঙ্গের মানুষ এসে কলকাতা এসে তাদের কর্তৃত্ব ফলাক। এটাই হচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনাদের বঞ্চনা। আর সেই বঞ্চনার জবাব এই সদন থেকেই উঠবে এবং উত্তরবঙ্গ থেকেই উঠবে। আজকে কোন রাজ্য হবে কি হবে না, দুটো রাজ্য এক হবে নাকি একটা রাজ্য ভাগ হবে, সেটা বিধানসভার কোনো বিষয় নয়। আর্টিকেল 3 তে দেওয়া আছে যে সেটা সম্পূর্ণরূপে ভারতীয় সংবিধান, সেটা পার্লামেন্টে সেই দাবি, সেই বিষয়টা দেখার জন্য দেয়। আর এইভাবে ভারতবর্ষে অনেকগুলো ছোট ছোট রাজ্য হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে, ছত্তিশগড় হয়েছে, আর তেলেঙ্গানা হয়েছে, কিন্তু আমাদের এই রাজ্যে এই ধরনের হয়নি। ধন্যবাদ।